হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 12-এর থার্ড সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে রয়েছে উচ্চ মাধ্যমিক প্রশ্ন বিস্তার রায় ও মার্টিনের থার্ড সেমিস্টার। ঠিক আছে, তো এখন ইতিহাসের আমরা প্রথম অধ্যায় করছিলাম। চ্যাপ্টার ভিত্তিক আমি বলেছি তোমাদের প্রথমে অধ্যায় ভিত্তিক ক্লাসগুলো করাবো, তারপরে তোমাদের মডেল সেট করাবো। তো প্রথমে অধ্যায় ভিত্তিক ক্লাস আমরা করছিলাম। তো ইতিহাসের আজকে কিন্তু রায় মার্টিন প্রশ্ন বিস্তার কিন্তু আমরা চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ 3 নাম্বার করবো। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই, ক্লাসটা শুরু করব। তো তার আগে সবার আগে বলবো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবো। তো আমাদের প্রথম যে অধ্যায়টা ছিল বৈদেশিক পর্যটকদের বিবরণ। তো বৈদেশিক পর্যটকদের বিবরণ এখান থেকে আমরা 2টি পর্ব করেছি, অর্থাৎ এমসিকিউ পর্ব 2। আজকে কিন্তু আমরা এই 63 থেকে শুরু করব এবং আজকে 3 নম্বর পর্ব হলে আজকে কিন্তু এই পর্বটা অর্থাৎ এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই চ্যাপ্টারটার নাম বৈদেশিক পর্যটকদের বিবরণ। ঠিক আছে, তো চলো শুরু করে দিই। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন আছো, নতুন দেখছো, তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। দারুণ দারুণ ক্লাস তোমাদের সামনে নিয়ে আসছি প্রত্যেক দিনই। ঠিক আছে, তো সুতরাং অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, সাপোর্ট করো। ঠিক আছে, তো চলো শুরু করি ক্লাসটি। দেখো আজকের রায় মার্টিন প্রশ্নবিদ্যার ক্লাস 12 থার্ড সেমিস্টার চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ ইতিহাসের পর্ব নম্বর 3। দেখো, বার্নিয়ের ভারত ভ্রমণকালে বাংলার যে শিল্পটি সবচেয়ে উন্নত গুরুত্বপূর্ণ ছিল সেটি হলো সুতি ও রেশম শিল্প। আচ্ছা, এবার দেখো তোমাদের একটা স্তম্ভ মেলা আছে। এই স্তম্ভ মেলা হবে 1-এর ডি 2-এর বি 3-এর এ 4-এর সি। 1-এর ডি 2-এর বি 3-এর এ 4-এর সি। আচ্ছা, পরের প্রশ্ন দেখো, এ ম্যান মাস্ট আইদার বি অফ দ্য হাইয়েস্ট র্যাঙ্ক অর লাইভ মিজারেবলি। অর্থাৎ মানুষ হয় কেউ উচ্চপদস্থ হবে, না হয় দুঃখ দুর্দশায় নিমজ্জিত থাকবে। মোগল আমলের সমাজ ব্যবস্থা সম্পর্কে এই উক্তিটি বলেছেন উত্তর হবে বার্নিয়ে। আচ্ছা, বিবৃতি দেখো, বিবৃতি দুটো আছে এখানে, উত্তর হবে কিন্তু বিবৃতি 1 এবং 2 উভয়ই সত্য। তোমরা বিবৃতিটা পড়ে নেবে। ঠিক আছে, আমি আর পড়ছি না। আচ্ছা, বিজয়নগরকে একজন দক্ষ রাজার দ্বারা পরিচালিত বলে মন্তব্য করেন আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন দেখো, মার্কো পোলোর ভারত ভ্রমণকালে ভারতীয়দের প্রধান খাদ্যশস্য ছিল ধান। ইতালির পর্যটক মার্কো পোলোর বিবরণ অনুযায়ী ভারতীয়রা তাদের প্রচুর অর্থ ব্যয় করত ড্যাশ কেনার জন্য, এখানে ঘোড়া। আচ্ছা, মার্কো পোলো ড্যাশ খ্রিস্টাব্দে ভেনিসে ফিরে যান, উত্তর হবে 1292। আচ্ছা, কাদের অত্যাচারে গঙ্গার মোহনার বহু দ্বীপ জনশূন্য হয়েছিল বলে বার্নিয়ে উল্লেখ করেছেন, এটা হলো আরাকানার জলদস্যুদের। পরের প্রশ্ন দেখো, আমি কাশ্মীরের সৌন্দর্যে মুগ্ধ, এ সৌন্দর্য আমার কল্পনাতীত, একথা বলেছেন আব্দুর রাজ্জাক। একটু শেয়ার করবে স্টুডেন্টস, একটু শেয়ার করবে, লাইক করবে। আচ্ছা, মালাবার অঞ্চলের মন্দিরগুলিতে দেবদাসীদের নৃত্য গীতির বর্ণনা তুলে ধরেছেন মার্কো পোলো। বিজয়নগরের সমাজ জীবনে দেবদাসী প্রথার উল্লেখ পাওয়া যায় কোন পর্যটকের বিবরণে, আব্দুর রাজ্জাক। আচ্ছা, মোগল যুগের সতীদাহ প্রথার বিবরণ পাওয়া যায় কোন ঐতিহাসিকদের বর্ণনায়, বার্নিয়ে। ঐতিহাসিক আব্দুর রাজ্জাকের মতে বিজয়নগর শহরটি কয়টি প্রাচীর দ্বারা সুরক্ষিত ছিল, উত্তর হবে 7টি। আচ্ছা, ফরাসি পর্যটক বার্নিয়ে ড্যাশের অধীনে চিকিৎসকের চাকরি গ্রহণ করেন, উত্তর ঔরঙ্গজেব। আচ্ছা, বার্নিয়ে লিখেছেন যে দেশের সমস্ত জমির মালিক ছিলেন সম্রাট। 2টি শুভ নক্ষত্রপুঞ্জের উত্থান এবং 2টি মহাসাগরের সঙ্গম গ্রন্থ লিখেছেন আব্দুর রাজ্জাক। পরের প্রশ্ন, মার্কো পোলো দক্ষিণ ভারতের কোন রাজ্যকে বিশ্বের সবচেয়ে ধনী প্রদেশ বলে উল্লেখ করেছেন, উত্তর হবে পাণ্ডব বা মাবার রাজ্য। বিদেশি পর্যটক বার্নিয়ে ভারতের কৃষি ও কৃষকদের করুণ অবস্থার জন্য দায়ী করেছেন সমস্ত জমির ওপর রাষ্ট্রের নিয়ন্ত্রণকে। পরের প্রশ্ন, বিদেশি পর্যটক আব্দুর রাজ্জাকের বিবরণীতে নারীদের সামাজিক অবস্থা কেমন ছিল, সমাজে নারীদের বিশেষ মর্যাদা ছিল। ইবন বতুতা বাংলাদেশের কোন সুলতানের আমলে এসেছিলেন, ফখরুদ্দিন। আব্দুর রাজ্জাক ভারতে আসেন 1442 খ্রিস্টাব্দে। স্টুডেন্টস একটু শেয়ার করবে, আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা লাইক করবে, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবে। চলো এবার আমরা চলে যাই। দেখো, বিবৃতি আছে, দেখো বিবৃতি এখানে হবে, বিবৃতিটা দেখে নাও, পড়ে নেবে তোমরা। বিবৃতি 4টা আছে, দেখো 1 সত্য, 2 সত্য, 3 সত্য, 4 সত্য, অর্থাৎ 4টি সত্য। পরের প্রশ্ন দেখো, অল বিরুনি তার বিখ্যাত গ্রন্থ কিতাব উল হিন্দ রচনা করেন 1030 খ্রিস্টাব্দে। ঠিক আছে, আচ্ছা, অল বিরুনির তহকক ই হিন্দ গ্রন্থটি ড্যাশটি অধ্যায় বিভক্ত, 8টি অধ্যায় বিভক্ত। আচ্ছা, অল বিরুনির প্রকৃত নাম এখানে হবে কিন্তু অল বিরুনির প্রকৃত নাম কিন্তু আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অল বিরুনি। ঠিক আছে, এখানে আবু কথাটা আছে, এখানে বোঝা যাচ্ছেন বলে আমি এখানে লিখে দিচ্ছি আবু। ঠিক আছে, তাহলে অল বিরুনির প্রকৃত নাম আবু রেহান মোহাম্মদ ইবন আহমদ অল বিরুনি। ওকে, আচ্ছা, এখানে আরেকটা দেখো বিবৃতি আছে, এখানে 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা 4 সত্য, 1 মিথ্যা 2 সত্য 3 মিথ্যা 4 সত্য। ঠিক আছে, আচ্ছা, এবার দেখো কার রাজত্বকালে মার্কো পোলো দক্ষিণ ভারত সফরে এসেছিলেন, কাকতীয় রাজবংশের রুদ্রম্মা দেবীর রাজত্বকালে। ঠিক আছে, আচ্ছা, পরে প্রশ্ন দেখো, মার্কো পোলোর বর্ণনায় ভারতের জলবায়ু ছিল ড্যাশ প্রকৃতির, উষ্ণ। আচ্ছা, তাঁর মতে উদ্দিষ্ট সময়কালে
বাংলায় প্রচুর সুতি ও রেশম বস্ত্র উৎপাদিত হতো, এই কারণে বাংলাকে কেবল হিন্দুস্থানের নয় সমস্ত প্রতিবেশী দেশের এমনকি ইউরোপেরও কাপড় চোপড়ের প্রধান আড়ত বলা হতো। তিনি কে? এটা হলো বার্নিয়াম। ঠিক আছে, আচ্ছা এরপরের প্রশ্ন দেখো, শেষ প্রশ্ন দেখো, অল বিরুনি তার ভ্রমণ বৃত্তান্তে ভারতকে কি নামে উল্লেখ করেছেন? উত্তর হবে অল হিন্দ। তো এই ছিল তোমাদের রায়মার্টিন প্রশ্নবিদ্যা থেকে তোমাদের চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ 3 নম্বর পর্ব শেষ করলাম, অর্থাৎ আমাদের কিন্তু প্রথম অধ্যায়টা হয়ে গেল ইতিহাসের। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর আমার চ্যানেল যারা নতুন আছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো। তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।